আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত এবিবি ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা কিন্তু শুরু থেকে প্রত্যেকটা ক্লাস এবং আমরা কিন্তু একবারে আমাদের যে লাইভ ক্র্যাশ কোর্সের শেষের দিকে চলে আসছি। আমাদের এবিবি লাইভ ক্র্যাশ কোর্সে 98 ব্যাংকিং প্রফেশনালস এক্সামস এর। তো আমরা কিন্তু একটু করে কিন্তু আমরা পুরো কোর্সটা শেষ করতেছি। আমরা অলরেডি 4টা সাবজেক্ট শেষ করছি। আজকে আমরা পঞ্চম সাবজেক্ট পড়তেছি, ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো আমরা আমাদেরটা কিন্তু খুব কনস্ট্রাকটিভ ছিল। আপনারা শুরু থেকে দেখছেন যে আমাদের ক্লাসটা গুলা, আমাদের প্রেজেন্টেশন গুলা, নোট গুলা খুব কনস্ট্রাকটিভ। এখানে আসলে ফ্লো রাখার চেষ্টা করি নাই। আমি জানি না মানে আপনারা এটার প্রতিফলন তো আপনারা পাবেন, বাট আমরা কিন্তু চেষ্টা করছি এখানে কোনো ফ্লো যাতে না থাকে, কোনো খুঁত যাতে না থাকে, একটা পরিপূর্ণ জিনিস দাঁড়া করানোর চেষ্টা করছে। কারণ পরিপূর্ণ দাঁড়া করাতে গিয়ে একটা কিন্তু জিনিস চলে আসে যে হয়তো সিলেবাসটা, বইটা অনেক মোটা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক টাফ হয়ে যায় আপনাদের পড়ার জন্য। তো আমি কিন্তু ওইটার মাথায় রেখেও কিন্তু কাজ করছি, যে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা অ্যান্সার যতটুকু দেওয়ার দরকার অতটুকু দেওয়ার, এবং ইজি ভাষায় লেখা সবচেয়ে বড় জিনিস যেটা। এখানে ঘুরানো পেঁচানো সব ম্যাক্সিমাম সিম্পল সেন্টেন্সে লিখছি, খুব সুন্দরভাবে বুঝে দিচ্ছি টু দা পয়েন্টে, যে আমার যে এই জিনিসটা চাইছে আমি ওই জিনিসটাই লিখছি আর কি, টু দা পয়েন্টে বোঝানোর চেষ্টা করছি। তো এটা ছিল আমাদের ইন থেকে আসলে প্রচেষ্টা। আমাদের ইন থেকে প্রচেষ্টা কিন্তু একবারে শেষের দিকে চলে আসছি। আমার নোট দেওয়া শেষ, আমার ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। তো বাকিটা কিন্তু আপনাদের, হ্যাঁ, বাকিটা দায়িত্বটা কিন্তু আপনাদের। আপনাদের কিন্তু একটু সিরিয়াস হওয়া লাগবে, পড়তে হবে। পড়ে তারপর কিন্তু পরীক্ষায় বসলে দেখবেন পাশ হয়ে গেছে। আসলে জিনিসটা অত কঠিন না, আপনি বিশ্বাস করে রাখেন এটা। আপনাকে তো শুরুতে বিশ্বাস করতে হবে, তাই না? আপনি বিশ্বাস রাখেন যে আসলে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রিটা খুব বেশি কঠিন না। যদি আপনি আপনি নিজেকে স্ট্রাকচারে ফেলে দিতে পারেন, জাস্ট একটু তাল মিলাইতে পারেন, হ্যাঁ। একবারে যদি আপনি ধরেন একবারই যদি না পড়েন, একবারই যদি সিরিয়াস না হন, তাহলে কিন্তু পাশ করাটা একটু টাফ। বাট আপনি যদি মোটামুটি সিরিয়াস হন, একটা রেগুলার রুটিন মেনটেন করেন, আপনি, আমি বলবো না দিন রাত পড়েন, পরীক্ষার আগের সপ্তাহে তো আপনার দিন রাত পড়া লাগতে পারে, বাট আপনি 1 মাস আগে, 2 মাস আগে আপনি 1-2 ঘন্টা করে পড়েন। তারপর একটু জিনিসগুলা, একটু জিনিস কি আপনি ধরেন মানে আমরা তো সবাই ব্যাংকার। সো আমরা আমরা হয়তো কেউ আমাদের 30-35, কারো বয়স হয়তো 40, আমার বয়স যেমন 36। সো আপনি এখন এসে কিন্তু আপনার ওই যে খুব খুব মনোযোগ দিয়ে খুব বেশি পড়ার সুযোগ নাই, অনেক টাইম নিয়ে পড়ার সুযোগ নাই, হ্যাঁ। সো আপনাকে এখন কি করতে হবে, আপনার চিন্তা শক্তিটা বাড়ানো লাগবে। যে হ্যাঁ, আপনি যেটা পড়তেছেন ওইটা আপনি যাতে আপনি চিন্তা দিয়ে পড়বেন আর কি। আপনি বুঝে বুঝে পড়বেন, চিন্তা দিয়ে পড়বেন, লজিক্যালি মনে রাখার চেষ্টা করবেন। হয়েছে হয়েছে হুম। হয়েছে সো লজিক্যালি মনে রাখার চেষ্টা করবেন। সো আশা করি যে আপনারা আমি যেভাবে বলছি আসলে ওইভাবে আগাবেন, এবং ওইভাবে যদি আপনি আমার কথাগুলো ফলো করেন, এবং ওইভাবে যদি আপনি সিরিয়াস হন, এবং আমাদের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে যদি নিজেকে নিজেকে বাসায় দিতে পারেন, দেখবেন পাস চলে আসছে। সো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়তে যাচ্ছি ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো আমাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটা আমরা টোটাল দুইটি ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একবারে শুরু থেকে শুরু করতেছি। সো আমি সবসময় আসলে শুরুটা খুব এক্সাইটেড থাকি, হ্যাঁ, যে আমার ফার্স্ট ক্লাস, আমার কোর্সের ফার্স্ট ক্লাস, আমার সাবজেক্টের ফার্স্ট ক্লাস। সো শুরুটা খুব সুন্দর করে করবো আজকে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটা কিন্তু একবারে আমার থিওরিক্যাল সাবজেক্ট না। এখানে আমাদের অনেক কিছু মনে রাখার জিনিস আছে, অনেক কনসেপচুয়াল ইস্যু আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, রিলেট করতে হবে, যেগুলো আপনার শুধু পরীক্ষাতে না, আপনি বিশ্বাস করেন আপনার রিয়েল লাইফেও আপনার কাজে লাগবে এই জিনিসগুলো। আপনি ধরেন শুধু যে ধরেন এখন জিনিসটাকে আমি আর একটু একটু ডিফারেন্টলি বলি আর কি। আপনি একটা পড়া পড়ছেন, সো পড়া আপনি তো ধরেন লাইফে অনেক পড়াই পড়ছেন। সো আপনি পড়াগুলো যদি ধরেন আপনার একবারেই ব্রেনে না থাকে, পড়াশোনা কিন্তু আসলে ব্রেনে ওইভাবে থাকে না, যে একটা টু দা পয়েন্টে থাকবে না, বাট আপনার কনসেপ্টটা তো থাকা লাগবে, তাই না? সো আপনার যদি কনসেপ্টটা থাকে, আপনি দেখবেন যে এই কনসেপ্টটা কিন্তু আপনার কখনো না কখনো কাজে লাগবে। এটা হয়তো আপনার বসের সাথে ডিসকাশনের সময় কাজে লাগবে, আপনার হয়তো আপনার ছেলে মেয়ের পড়াশোনায় হেল্প করার জন্য কাজে লাগতে পারে। দেখবেন হঠাৎ করে কোথাও না কোথাও কাজে লেগে গেছে, সত্যি কথা। সো আমি যেমন একটা ইম্পর্টেন্ট মিটিং এ বসেছিলাম, ওইখানে একটা মানে কোম্পানির চেয়ারম্যানের সাথে বসেছিলাম। তো উনি আবার ফরেন এক্সচেঞ্জ ট্রেড করে আর কি, উনি ওই যে কারেন্সি বাই সেল করে। তো ওনার সাথে আমি কেন তাল মিলাইতে পারছি কথাগুলোর জন্য, ওনার সাথে আমি অনেক, গল্পটা খুব খুব গভীর ছিল এবং খুব মজার একটা গল্প ছিল। কেন? কারণ ওনাকে আমি আমি যেহেতু সিএফএ পড়ছি, ওইখানে ফরেন কারেন্সি নিয়ে অনেক কথা বলছি, ওইখানে ব্রোকারদের কথা বলছি, ফরওয়ার্ড, সোয়াপ, অপশন, ফিউচার সবগুলো নিয়ে পড়ছি। সো ওগুলো নিয়ে আমি কথা বলছি ওনার সাথে, উনি কোন এক্সচেঞ্জে ট্রেড করে, কোন কারেন্সি কিভাবে পজিশন নেয়, হেজিং পজিশন গুলা কিভাবে নেয়, উনি কি ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলা কোন কি কি জিনিস দেখে নেয়। তো এই যে দেখেন, একটা জিনিস একটা চেয়ারম্যানের
ভাইজানের সাথে আমার একটা মানে খুব সুন্দর একটা সেশন ছিল, ইনফর্মাল একটা সেশন ছিল, এটা ফর্মাল সেশন ছিল না, যেহেতু আমরা দুজনেই বসেছিলাম আইডল মিটিং এর জন্য ওয়েট করতেছিলাম, হোয়াট এভার। সো এটা সম্ভব হয়েছে কেন, যেহেতু আমার পড়াগুলো আমার ব্রেনে ছিল, আমি ওনাকে সুন্দর সুন্দর কোশ্চেন করতে পারছি, উনি অ্যান্সার দিতে পারছে, উনি কিন্তু অ্যান্সার দেওয়ার মাধ্যমে উনি রিয়েলাইজ করতে পারছে জিনিসগুলো আমি জানি। অ্যান্সার কিন্তু আমি দেই নাই, উনিই দিছিল, বাট কোশ্চেন দেখে কিন্তু উনি বুঝতে পারছে জিনিসগুলো আমি জানি। সো আমাদের আমরা ওইটাই ফলো করবো, যে আজকে যে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পড়তে যাচ্ছি, এখানে কিন্তু আমরা অনেক কনসেপ্টুয়াল জিনিস শিখবো, যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে। সো আমি অবশ্য খুব বেশি সিরিয়াস হইতেও বলবো না আপনাদেরকে যে আপনি খুব বুকিশ হন, খুব বেশি সিরিয়াস হন পড়াশোনা নিয়ে, আবার একবার লেদারটিক হইতেও বলবো না, একবার উদাসীন হইতে বলবো না। আমি বলবো যে আপনি একটু মডারেট হন আর কি। আপনার ব্যাংকে চাকরি করতেছেন, আপনি ডিপ্লোমা দিচ্ছেন, ডিপ্লোমা দেওয়ার পর আপনি সিটিসিএসটা করেন, আপনি কি দুই একটা ডিগ্রি নিতেই পারেন, তাই না? সো ধরেন আমি যদি বলি, ধরেন সিএ অথবা আইসিএমএ, সিএফএ, এগুলো হয়তো খুব টাফ ডিগ্রি, অনেক লেন্দি ডিগ্রি, বাট আপনি তো সিডিসিএস করতেই পারেন, তাই না? আপনি ধরেন কেইডি এর উপর একটা ডিগ্রি নিতেই পারেন। সো আমাদের কিন্তু মডারেট হওয়া লাগবে, খুব সিরিয়াস না হন, মিনিমাম মডারেট হওয়া লাগবে, নিজেকে একটু আপডেট থাকা লাগবে। আমরা সবাই জানি ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, আমাদের ইন্ডাস্ট্রি খারাপ যাচ্ছে। সো ইন্ডাস্ট্রি খারাপের সাথে সাথে আপনার ক্যারিয়ারের কিন্তু একটা রিলেশন আছে। সো মার্কেটে তাহলে টিকে থাকবে কারা? টিকে থাকবে যাদের এক্সট্রা ডিগ্রি আছে, যাদের কাজে ভালো, হ্যাঁ, ডেস্ক জবে ভালো, কাজে ভালো, যাদের এক্সট্রা ডিগ্রি আছে, যাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে, যাদের সেলিং পাওয়ার আছে, ওরা কিন্তু টিকে থাকবে। বাকিদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জ হয়ে যাবে, ফিউচার কিন্তু খারাপ সময় আসতেছে, একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু বলতেছি অন্য প্রসঙ্গে, পড়াশোনার বাইরে, আমি আরেকটু কথা বলি, হ্যাঁ। আপনি কি বুঝতেছেন না, ইন্ডাস্ট্রি মার্জ হচ্ছে, ব্যাংকগুলো মার্জ হচ্ছে, আজকে পদ্মা ব্যাংকের সাথে এক্সিম ব্যাংক মার্জ হচ্ছে, ঠিক আছে, আজকে বিডিভেল এর সাথে আপনার কৃষি ব্যাংক আর কি যেন মার্জ হতে যাচ্ছে। সো মার্জ হইলে কি সবার চাকরি থাকবে আপনার কি মনে হয়? এতগুলা ব্রাঞ্চ, ধরেন আপনার এক্সিম ব্যাংকেরও ব্রাঞ্চ আছে একটা একটা রিজনে, আপনার পদ্মা ব্যাংকেরও ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চ কি রাখবে মানে ম্যানেজমেন্ট? রাখবে না কিন্তু। তো সাথে সাথে হয়তো ছাঁটাই শুরু হবে না, আমি ওটা বলতেছি না। সো বাট একটা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু আসবে গ্রুপে। সো এটা মাথায় রেখে কিন্তু আমাদের কেরিয়ারটাকে আগায় নেওয়া লাগবে। আমাদেরকে একটু একটু চিন্তা করা লাগবে নতুন করে আর কি, যে আমাদের কেরিয়ারটা আমরা নতুন ভাবে কিভাবে কি করতে পারি। ডিপ্লোমা তো লাগবেই, ডিপ্লোমা তো মাস্ট, আমাদের প্রমোশনের জন্য ডিপ্লোমা তো লাগবেই। সো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা অলরেডি বলছি যে দুইটি ক্লাসের মাধ্যমে আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই ক্লাসটি শেষ করব। আমরা খুব সুন্দরভাবে শেষ করবো, আপনাদের কথা দিচ্ছি, আমরা খুব সুন্দরভাবে শেষ করব। শুধু আমার সাথে থাকবেন। আপনি কি দেখেন, আপনি শুধু মানে আমাকে ফলো করবেন, আমি ক্লাস নিচ্ছি, আমি কথা বলতেছি, আমি আপনাকে বুঝাচ্ছি। সো আমি রিকোয়েস্ট করবো শুধু আপনি আমাকে ফলো করবেন, আমি কিভাবে বলতেছি কি জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কনফিডেন্স রাখবেন, দেখবেন আপনার কাজটা সহজ হয়ে গেছে, পাস করাটা সহজ হয়ে গেছে। সো আজকে ক্লাসে আমরা চারটা চ্যাপ্টার কভার করবো, যদিও মনে হচ্ছে চারটা চ্যাপ্টার মানে অনেক লেন্দি হবে, আসলে না। আর চ্যাপ্টার গুলো খুবই ইন্টারেস্টিং, খুবই কনসেপচুয়াল, আমরা অনেক কিছু শিখবো এখানে, এবং খুব স্মুথলি শেষ করবো, খুব দ্রুত যাবো না, আবার খুব স্লোলিও যাবো না, আমরা স্মুথলি শেষ করবো। আজকে ক্লাসে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো আমার ইন্ট্রোডাকশন। আমরা শুরু থেকে শুরু করি, আমরা শুরু করতে যাচ্ছি মডিউল এ, ইন্ট্রোডাকশন টু ট্রেজারি ম্যানেজমেন্ট। আমরা এই চ্যাপ্টারে ট্রেজারি ম্যানেজমেন্টের একবারে ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখবো। আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট কাকে বলা হয়, ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট কাকে বলা হয়, একবারে বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করবো। সো আজকে আমাদের এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হলো ট্রেজারি ম্যানেজমেন্ট কি এবং এটার অবজেক্টিভ গুলা কি কি। তো ট্রেজারি ম্যানেজমেন্ট কি, এটার আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট এই টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। তো যখন কোশ্চেন আসবে ট্রেজারি ম্যানেজমেন্ট কি, তখন আমরা খুব সুন্দর করে লিখে দিব যে ট্রেজারি ম্যানেজমেন্ট হলো একটা প্রসেস, একটা ম্যানেজমেন্ট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করে থাকি, লিকুইডিটি ম্যানেজ করে থাকি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, আমরা ফান্ডিং করে থাকি, আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো ম্যানেজ করে থাকি, এবং তার সাথে সাথে আমরা রেগুলেটরি রিপোর্টিং এর কাজ করে থাকি। সো যে ডিপার্টমেন্ট আমার লিকুইডিটি ম্যানেজ করে, ফান্ডিং করে, রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো ম্যানেজ করে থাকে, এবং রিস্ক রিপোর্টিং করে থাকে, ওইটাকে আমি ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলবো। ঠিক আছে। এটা অ্যাক্টিভিটি গুলো কি কি, আমরা অলরেডি অ্যাক্টিভিটি গুলো বলে ফেলছি, যে আমরা ক্যাশ ফ্লো মনিটরিং করে থাকি, রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি, আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট করে থাকি, ক্যাপিটাল শেয়ারিং করে থাকি, ক্যাপিটাল রেজিং করে থাকি। এইগুলো হলো ট্রেজারি ম্যানেজমেন্টের কাজ। এবং এটা অবজেক্টিভটা কি, আমার ট্রেজারি ম্যানেজমেন্টের প্রত্যেকটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ট্রেজারি ম্যানেজমেন্ট আছে। শুধু ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, আমাদের গ্রুপ অফ কোম্পানিগুলো ট্রেজারি আলাদা ডিপার্টমেন্ট আছে। সো আমরা যেহেতু কনসার্ন হলো ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে, যেহেতু আমরা ব্যাংকিং ডিপ্লোমা দিচ্ছি, সো আমাদের প্রত্যেকটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ট্রেজারি ডিপার্টমেন্টের অবজেক্টিভটা হলো, প্রথম অবজেক্টিভ হলো এনশিওর লিকুইডিটি। ট্রেজারি কিন্তু লিকুইডিটি এনশিওর করে থাকে। আমরা সবাই জানি ব্যাংক হলো টাকার ব্যবসা করে, ডিপোজিটের কাছ থেকে টাকা নেয়, এবং আমার ওই টাকা কিন্তু লেন্ডিং করে থাকে। সো এই যে ডিপোজিটের কাছ থেকে টাকা নিচ্ছি, ওই টাকাগুলো যদি মানে ডিপোজিটররা চায়, তখন কিন্তু সাথে সাথে সে ফেরত দিতে বাধ্য থাকবে। সো এই যে সাথে সাথে ফেরত দিতে বাধ্য থাকবে, এই যে সাথে সাথে আমার ডিপোজিটরের টাকা ফেরত দিব, ওইটা দেওয়ার জন্য আমার লিকুইডিটি এনশিওর করা লাগবে, আমার এনাফ লিকুইড অ্যাসেট থাকা লাগবে। সো লিকুইড অ্যাসেট থাকার যে এই যে এনশিওরিটিটা, এটা দিয়ে থাকবে হলো আমার ট্রেজারি ম্যানেজমেন্ট।
সো আমার 2 নম্বর হলো মিনিমাইজ রিস্ক। সো এই যে আমি যেহেতু প্রপার লিকুইডিটি ম্যানেজ করতেছি, সো এটার মাধ্যমে আমি কি করতেছি, আমার রিস্ক মিনিমাইজ করতেছি। কিসের রিস্ক মিনিমাইজ করতেছি? আমার ব্যাংক রান আউট হয়ে যাওয়ার রিস্কটা মিনিমাইজ করতেছি। ঠিক আছে, যে আমার যদি কোনো ইলিকুইড হয়ে যায় তখন আমি কিন্তু রেগুলেটরি কমপ্লায়েন্সে পড়ে যাবো। এক কথায় বাংলাদেশ ব্যাংক আমাকে পেনাল্টি করবে, সাথে সাথে কাস্টমারের রিস্ক, আমার ফেথ কমে যাবে ব্যাংকের প্রতি। সো ফেথ কমে গেলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। সো এই রিস্কগুলো আমার ম্যানেজ করে থাকে ট্রেজারি ম্যানেজমেন্ট। তারপর আমার ফরেন এক্সচেঞ্জ রিস্কের ভিতরে আবার ফরেন এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণে আমার কি অনেক রিস্ক অ্যারাইজ হয়। আমরা জানি যে ফরেন এক্সচেঞ্জের রেটটা এটা রেগুলারলি ফ্লাকচুয়েট করে। সো আমাকে পজিশন নেওয়া দরকার হয়। ঠিক আছে, আমার কাছে যদি ফরেন এক্সচেঞ্জ, আমি তো কারেন্সি ম্যানেজমেন্ট করি, আমার এজ এ ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্ট হিসেবে কিন্তু আমাদের প্রচুর ফরেন কারেন্সি আমাদের কাছে থাকে। ঠিক আছে, এখন যদিও মার্কেট ড্রাই, এখন আমাদের হাতে কম। তো এই যে রেট উঠা নামার কারণে কিন্তু আমার লাভ হইতে পারে। সো ওইটা ম্যানেজ করাও আমার ট্রেজারি ডিপার্টমেন্টের কাজ। 3 নম্বর হলো অপটিমাইজ পারফরমেন্স, আমার পারফরমেন্সকে অপটিমাইজ করা, প্রফিটেবিলিটি এনশিওর করা আমার ট্রেজারি ডিপার্টমেন্টের কাজ। 4 নম্বর হলো কমপ্লায়েন্স, আমার শুধু যে আমি এই কাজগুলো করি তা না, আমার কিন্তু বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্সের অনেক কাজ থাকে। সো এই রেগুলেটরি কমপ্লায়েন্সের কাজগুলো আমার ট্রেজারি ডিপার্টমেন্ট করে থাকে। সো এই কাজগুলো আমার ট্রেজারি ডিপার্টমেন্ট করে থাকে। ইম্পর্টেন্স অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, আসলে ট্রেজারি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট কি? আসলে ট্রেজারি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি এবং ইম্পর্টেন্টের ভিতরে কিন্তু প্রায় কাছাকাছি একটা টার্ম। হ্যাঁ, আমি আবার বলছি, যে কোনো কোশ্চেনের জন্য আমার উদ্দেশ্য উদ্দেশ্য গুরুত্ব, সুবিধা, এই সব কিন্তু কাছাকাছি টার্ম। যেভাবে আসুক না কেন, আপনি কিন্তু সেম অ্যান্সারই লিখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করে, রিস্ক মিটিগেশন করে, ক্যাপিটাল ইউটিলাইজেশন করে, রেগুলেটরি কমপ্লায়েন্স করে থাকে। সো আমি কিন্তু এখানে এই জিনিসগুলোই পড়ছিলাম অবজেক্টিভে। লিকুইডিটি এনশিওর করে থাকে, মিক্স রিস্ক মিনিমাইজ করে থাকে, অপটিমাইজ পারফরমেন্স করে থাকে, কমপ্লায়েন্স করে থাকে। ঠিক আছে, সো দুইটা জিনিস টার্ম সেম। আমাদের এখানে হয়তো 2টা পয়েন্ট আমি বাড়ায় লিখছি। এখানে প্রফিট অপটিমাইজেশন করে থাকে, এই টার্মটাও ছিল আগের বার। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিয়ে থাকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে, এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে থাকে। তো এইগুলো হলো ট্রেজারি ম্যানেজমেন্টের আমার গুরুত্ব। সো এবার চলে যাই যে নেচার অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট। সো আমার এতক্ষণ আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, ট্রেজারি ম্যানেজমেন্ট কাকে বলে, এটার ইম্পর্টেন্স কি, এটার কি অবজেক্টিভ গুলা কি কি, ওইগুলা দেখলাম। এখন যদি আসি যে নেচার অফ ট্রেজারি ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট, তো এটা আবার কোন টার্ম, যে আমরা এই টার্মটার সাথে অনেকেই পরিচিত না। ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট কি? ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্ট হলো আমি সেন্ট্রালাইজ ওয়েতে যদি ট্রেজারিটা ম্যানেজমেন্ট করে থাকি। ঠিক আছে, তো আমি যদি বইয়ের ভাষায় বলি, এটা একটা সেন্ট্রালাইজ ইউনিট কম্বাইনিং ভেরিয়াস ট্রেজারি ফাংশন। আমার ট্রেজারি ডিপার্টমেন্টের যতগুলো ফাংশন আছে, আমার এখানে রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি, আমি এখানে লিকুইডিটি এনশিওর করে থাকি, প্রফিটেবিলিটি এনশিওর করে থাকি। তো সবগুলা ডিপার্টমেন্ট, আমার সবগুলা কাজ যদি আমি কম্বাইনলি একটা ডিপার্টমেন্টের মাধ্যমে করে থাকি, ওইটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজ ইউনিট আর কি। ঠিক আছে, এখান থেকে সবগুলা মনিটর করা হয়। সেন্ট্রালাইজ ইউনিট থেকে সবগুলা কাজ মনিটর করা হয়। যদিও আমার ট্রেজারি আমরা সবাই জানি ব্যাক অফিস আছে, ফ্রন্ট অফিস আছে। তো এই যে বিভিন্ন যে অফিসের কাজগুলো, এগুলো কি এখান থেকে মনিটর করা হয়, এই কারণে এটাকে বলা হয় সেন্ট্রালাইজ ইউনিট। এটা নেচারটা কি? সেন্ট্রালাইজ ফ্রেমওয়ার্ক থাকে এটা একটা। ঠিক আছে, আমার এটা একটা সেন্ট্রালাইজ ফ্রেমওয়ার্ক থাকে, কমপ্লিট অ্যাপ্রোচ থাকে। আমার এক কথায় যদি বলি, আমার সেন্ট্রালাইজ ইউনিটটা হলো ওই একটা ইউনিট, যে ইউনিটে আমার একটা সেন্ট্রালাইজ ফ্রেমওয়ার্ক থাকে, একটা পলিসি থাকে, একটা আমার অ্যাপ্রোচ থাকে, একটা প্রসেস থাকে, যে প্রসেসে সে কি করে ট্রেজারি রিলেটেড যত কাজগুলো আছে সবগুলো সে সম্পন্ন করে থাকে। বেনিফিটটা কি? এটা আমার ইফিসিয়েন্সি এনশিওর হয়। আমার যেহেতু মনিটরিং সেন্ট্রাল ইউনিট থাকে, আমার সব ডিপার্টমেন্টকে ট্রেজারি রিলেটেড সবগুলো কাজের জবাবদিহিতা যেহেতু এক জায়গায় চলে আসে, এটার ইফিসিয়েন্সি এনশিওর হয়, রিস্ক মিটিগেশন হয়, কস্ট সেভিংস হয়, কমপ্লায়েন্স ইস্যুগুলো এনশিওর হয়, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ থাকে, এটা আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে, কম্পিটিটিভ এজ থাকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন থাকে। তো এই বেনিফিটগুলো আমি পেয়ে থাকি যদি সেন্ট্রালাইজ ইউনিটে আমি ট্রেজারি ডিপার্টমেন্টটা চালাই। সো নর্মালি ট্রেজারি ডিপার্টমেন্টের সুবিধা এবং ইন্টিগ্রেটেড ট্রেজারি ডিপার্টমেন্টের সুবিধা, ইম্পর্টেন্স, অবজেক্টিভ প্রায় কাছাকাছি হবে, কারণ এর বাইরে হওয়ার সুযোগ নাই। কারণ আমার ট্রেজারি ডিপার্টমেন্ট যে যে ইম্পর্টেন্স গুরুত্বগুলো বহন করতেছে, ইন্টিগ্রেটেড ট্রেজারি ডিপার্টমেন্ট তো ওই গুরুত্বগুলোই বহন করবে, কারণ আমার তো কাজ তো সেম, দুজনের কাজ সেম। আমার সেন্ট্রালাইজটা হলো তো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ট্রেজারি ডিপার্টমেন্ট ম্যানেজ করার জন্য, বাট আমার সেম অ্যাপ্রোচে সেম উদ্দেশ্যে কিন্তু আমার গঠন করা হয়েছে, তাই না? সো আমি যদি সেম উদ্দেশ্যে সবকিছু সেম আমার গোল অ্যাচিভ করার জন্য করতেছি, সো সুবিধাগুলো সেম হবে। আপনি এইভাবে মনে রাখলে কিন্তু একটা কোশ্চেন দিয়ে আপনি আরেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আপনি শিওর থাকেন, এক্সামিনার আসলে ব্যাংকিং ডিপ্লোমার যারা পরীক্ষা খাতা দেখে, আমি তো অনেকের সাথে কথা বলছি, অনেকে আমার হেল্প চায়, অ্যান্সার গুলা চায়, আমিও অনেকের ওদের কাছ থেকে অ্যান্সার চাই, যে আইবিবি কি ধরনের অ্যান্সার দিছে আপনাদেরকে, ম্যাথের অ্যান্সার বা নর্মাল অ্যান্সার গুলা একটা স্ট্রাকচার তো দেয়, ওদের খাতা দেখার জন্য কিছু সলিউশন দিয়ে দেয়। সো এই যে ওদের সাথে কথা হয় বলে কিন্তু আমি জানি আসলে পরীক্ষা, মানে যারা খাতা দেখে, ওরা কিন্তু ওরকম না যে একবারে কেউ কেউ বলে কিছু মার্কেটে কিছু গল্প আছে, ওরা হয়তো স্ট্রাকচার কোনো ফরম্যাটে খাতা দেখে, এর বাইরে গেলে নাম্বার দেয় না, জিনিসটা কিন্তু ওইরকম না। বেসিক জিনিস কিন্তু ওরা এইভাবেই চায় আর কি, যে আপনাকে যেটা জানতে চাইছে ওইগুলো আপনি লিখে দেন, তাহলে কিন্তু ওরা নাম্বার দিয়ে দেয়।
হুম, ওরকম রিজিড না যে আপনার একটা কোশ্চেন আপনাকে 3-4 পেজ লেখা লাগবে, ওইটা হওয়া লাগবে, ওইটা হওয়া লাগবে, বা ও যতটুক জানে ওটুকুর বাইরে লেখলে নাম্বার দেওয়া হয় না, ওইটা জানা ভুল। এগুলো ভুল কথাবার্তা। কারণ বাংলাদেশের এমপ্লয়িরা কিন্তু আপনারা সবাই জানেন ওরা ভালো জায়গা থেকে পড়াশোনা করে ওইখানে হয়েছে। আপনি ওইখানে কিন্তু রেফারেন্সের চাকরি হয় না বললেই চলে। সো সো আপনি আপনি কারণ এই এতগুলো কথা কেন বললাম, আপনি যদি বিশ্বাস রাখেন যে হ্যাঁ খাতা দেখা হয়, আপনার খাতা পড়েই নাম্বার দেওয়া হয়, তখন কিন্তু আপনি পড়তে মোটিভেটেড হবেন, আপনার প্রিপারেশনটা ভালো হবে, পরীক্ষাটা ভালো হবে, দেখবেন যে পাশও হয়ে যাবে। ডেফিনেশন এন্ড পারপাস অফ মানি মার্কেট। আমরা মানি মার্কেটে চলে আসছি। তো আমরা সবাই আমরা মানি মার্কেট কাকে বলে অলরেডি আমরা শিখে ফেলছি যে মানি মার্কেট একটা মার্কেট। আমি একটু পেছনের কথা বলি। হ্যাঁ, মার্কেট কি, বাজার মানে কি, যেখানে কেনা বেচা হয়, তাই না? আমরা আজকে বলতেছি যে শেয়ার মার্কেট, যেখানে শেয়ার কেনা বেচা হয়। মানি মার্কেট কাকে বলা হবে, যেখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা বাই সেল হয়, ওইটাই হলো মানি মার্কেট। সো মানি মার্কেটের তাহলে আমরা ডেফিনেশন পেয়ে গেলাম যে আমরা মানি মার্কেট কাকে বলবো, যেখানে আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো বাই সেল হয়। সো আপনি শুধু একটু লিখবেন না, তার সাথে আপনি লিখবেন যে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো হলো আমার ট্রেজারি বিল, ট্রেজারি, আমার শর্ট টাইম ট্রেজারি বন্ড হতে পারে। বন্ড কিন্তু মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট না, বাট আমার ট্রেজারি বিল এবং শর্ট টাইম বন্ড হলো আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। কমার্শিয়াল পেপার, এফডিআর রিসিপ্ট, এগুলো হলো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। পারপাসটা কি এটার, আমার শর্ট টাইম বোরোইং এবং লেন্ডিং কে হেল্প করে। আমি আরেকটু যদি খুব খুলে বলি, ইন ডিটেলে বলি, আমার মানি মার্কেটে কি ট্রেড হচ্ছে, আমার ট্রেজারি বিল ট্রেড হচ্ছে। ট্রেজারি বিলের মাধ্যমে কি হচ্ছে আমাকে একটু বলেন তো। ট্রেজারি বিলের মাধ্যমে যে কাজটা হচ্ছে ওইটা হলো যে বাংলাদেশ, আমার 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 কি গভর্নমেন্টের টাকা দরকার, গভর্নমেন্টের রাস্তাঘাট বানাচ্ছে, সেই ডেফিসিট বাজেটে চলতেছে, কিন্তু গভর্নমেন্টের হইলো টাকা দরকার। হ্যাঁ, সো গভর্নমেন্ট কোথা থেকে টাকা নিচ্ছে, ট্রেজারি বিল সেল করে মার্কেট থেকে টাকা নিচ্ছে। সো আমার হলো এক্সেস টাকা আছে, আমি ইন্ডিভিজুয়াল অথবা ব্যাংক অথবা অন্য কোনো কোম্পানি, আমি ট্রেজারি বিল কিনতেছি, আমি এক্সেস ইউনিট, আমার এক্সেস টাকা আছে, আমি রিটার্ন চাচ্ছি, আমি ট্রেজারি বিল কিনতেছি, গভর্নমেন্টের টাকা দরকার, সে এখান থেকে বড় করতেছে। তো এই পারপাসটা সার্ভ করে কে, মানি মার্কেট সার্ভ করে। মানি মার্কেট না থাকলে আসলে গভর্নমেন্টও এখান থেকে বড় করতে পারতো না, আমার সে টাকা পেত না। তো ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু আমরা নাম জেনে গেছি, আমরা ট্রেজারি বিল আমার মানে ইনস্ট্রুমেন্ট, আমরা সবাই জানি ট্রেজারি বিল। শুধু ট্রেজারি বিল তো লিখবেন আপনি, এখানে লিখবেন যে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল আপনার অকশনের মাধ্যমে সেল করে থাকে। ট্রেজারি বিল নর্মালি 91 ডেজ, 182 ডেজ এবং 360 ডেজ হয়ে থাকে। তো এই কথাগুলো লিখে দিবেন, আপনি তো জানেন তাই না, এগুলো তো ট্রেজারি বিলের আন্ডারই। তারপর কমার্শিয়াল পেপার, আমরা সবাই জানি যে কমার্শিয়াল পেপার নর্মাল কর্পোরেট বন্ডের ভিতর ডিফারেন্সটা হলো, কমার্শিয়াল পেপার হলো কোনো কোলাটেরাল না ছাড়া, মানে কোলাটেরাল ছাড়া যদি কোনো লোন নেয় প্রাইভেট কোম্পানি, ওটাকে কমার্শিয়াল পেপার বলা হবে। যদি বন্ড ইস্যু করে থাকে, ওই টাইপের বন্ডকে কমার্শিয়াল পেপার বলা হয়, যেটা আনসিকিউরড প্রমিসরি নোট বলা হয়। সো এটা আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের পার্ট। আমার সার্টিফিকেট অফ ডিপোজিট, আসলে সার্টিফিকেট ডিপোজিট কিছু না, এটা বইয়ের ভাষা। বাট আপনি এফডিআর গুলো আর কি, আপনি যে এফডিআর অফার করতেছেন, যে আপনি ডাবল ডিপোজিট, আপনার 5.5 বছরের ডাবল, সো আপনি ডাবল অফার করতেছেন। সো ওইটা হলো আমার আমার সার্টিফিকেট অফ ডিপোজিট, এটা হলো আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তো রিপারচেজ এগ্রিমেন্ট, আমরা রিপু, আমরা মানি মার্কেট ফান্ড। সো রিপারচেজ এগ্রিমেন্ট হলো আমার যখন শর্ট টাইম ফান্ডের দরকার হয়, তখন কিন্তু আমি কি করতে পারি, রিপারচেজ করতে পারি। যে আমি কি করতে পারি, আমি বাংলাদেশ ব্যাংকে ওই ট্রেজারি বিলগুলো রেখে টাকা নিতে পারি। সো এটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড, আমি তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সো আমরা কি করি, আমরা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি। সো আমি যে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি, মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড। সো এই যে আমি আমি যদি আমার সেপারেট একটা যদি মিউচুয়াল ফান্ড আনি, যে মিউচুয়াল ফান্ড শুধু মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করবে, ডিপোজিটররা নিজে মানি মার্কেটে ইনভেস্ট না করে আমার কাছে আসবে, বলবে যে ভাই তুমি ম্যানেজ করো, তুমি যেহেতু বুঝো ইকোনমি, তুমি পজিশন নিতে পারবা। হ্যাঁ, কিরকম পজিশন নিতে পারবো, আমরা 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 তো ইকোনমি স্টাডি করি, আমরা ইকোনমি বুঝি, আমরা অ্যাসেট মানে ফান্ড ম্যানেজমেন্ট বুঝি। সো আমার যখন রেট, এখন যেমন রেটটা বেশি, সো আমরা এখন ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করবো, লং টার্মে ইনভেস্ট করবো, যাতে কি হয়, রেটটা কমে গেলেও আমি বেশি রেটে পাই। সো এটা যদি সেপারেট মিউচুয়াল ফান্ড হয়, ওইটাও কিন্তু মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। লাস্ট হলো ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, আমাদের গ্যারান্টি গুলো, ব্যাংক যে গ্যারান্টি গুলো দিচ্ছি, ওইগুলো কিন্তু এটা ডেফিনেশনে পড়ে। তো এই ছিল আমার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেগুলো মানি মার্কেটে ট্রেড হয়। সো এখন আমরা চলে যাচ্ছি মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ভিতর ডিফারেন্স। সো এই পড়াটা খুবই ইন্টারেস্টিং। আমরা দুইটা ডিফারেন্স শিখবো, কার কার ভিতরে ডিফারেন্স শিখবো, মানি মার্কেটের ভিতরে এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ভিতরে ডিফারেন্স শিখবো। তো মানি মার্কেট তো আমরা অলরেডি জেনে গেছি, তাই না? মানি মার্কেট নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। মানি মার্কেট কাকে বলা হয়, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো কি কি, এটা যে ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেড হচ্ছে ওদের টেনর কিরকম হয়, এগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। সো এগুলো নিয়ে আমাদের কোশ্চেন নেই। তো এখন আমরা শিখতে যাবো যে আসলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট শিখলে কিন্তু আমরা ডিফারেন্সটা পেয়ে যাবো, তাই না? সো আমরা তাহলে শুরুতে আসি ডেফিনেশন। মানি মার্কেট হলো কি, যে ডিল উইথ শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট, যে আমার আমার মানি মার্কেট ডিল করে শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে ডিল করে, এবং আমার এখানে এগুলো ট্রেড হয়। সো এটাকে আমি মানি মার্কেট বলবো। সো এটা ডেফিনেশনে আমরা লিখবো ডিফারেন্সের। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট কোনগুলো, যেখানে ফরেন কারেন্সি বাই সেল হয়, ওইটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট। খুব সহজ করে মনে রাখেন, খুব
জটিল মনে রাখার দরকার নেই, যে আমার ইনভলভ ট্রেডিং অফ কারেন্সি পেয়ার্স। তো আপনি এখানে এই শব্দটা লিখতে হবে, এই সেন্টেন্সটা লিখতে হবে, নট নেসেসারি। আপনি লিখতে পারেন কি, যে আমার যে মার্কেটে আমার ফরেন কারেন্সি গুলা বাই সেল হয়, ওইটা আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেট। 2 নম্বর হলো এক্সাম্পল দিচ্ছি, যে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সো এটা আমরা জানি, তাই না, অলরেডি শিখছি। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এক্সাম্পল হলো ইউএসডি, ইউরি, ইউরো, মানে কারেন্সি গুলার নাম আর কি, ঠিক আছে। 2 নম্বর ডিফারেন্স কি, পারপাস। আমার মানি মার্কেটের পারপাস আমরা অলরেডি জানি, তাই না, যে গভর্নমেন্টের বড় করা দরকার। সো গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি বড় করে, সো বাসায় গভর্নমেন্ট যদি বড় করে, তাহলে কি হবে, যে সো গভর্নমেন্ট যদি বড় করে, সো আমার এটা কি পারপাস ফুলফিল করে মানি মার্কেট, যে ফুলফিল শর্ট টার্ম লিকুইডিটি নিড। সো আমার যদি শর্ট টার্ম কোনো লিকুইডিটি দরকার হয়, আমি আমাকে এটা পারপাস সার্ভ করতেছে মানি মার্কেট। যেমন গভর্নমেন্ট 91 ডেজ বিল ছাড়তেছে, সো 91 ডেজ বিলের মানে কি, সে 91 দিনের জন্য বড় করতেছে, তাই না। সো 91 দিনের জন্য বড় করতেছে, সো এটা তার শর্ট টাইম পারপাসটা গুলো কিন্তু সার্ভ হচ্ছে, তার শর্ট টাইম পারপাস গুলো সার্ভ হচ্ছে, শর্ট টাইমে সে বড় করতেছে। সো কমার্শিয়াল পেপার যদি কেউ ইস্যু করে, কমার্শিয়াল পেপার ইস্যু করা মানে কিন্তু সে শর্ট টাইমের জন্য ইস্যু করতেছে, 6 মাস অথবা 1 বছরের জন্য ইস্যু করতেছে। আমি যদি আরেকটু ডিটেলে বলি, যে আমার ব্যাংক যে এফডিআর অফার করতেছে, আপনাকে 1 মাসের এফডিআর অফার করতেছে, তার মানে আপনি এফডিআর যদি 1 মাসের জন্য রাখেন ব্যাংকে, এত এত রেটে ইন্টারেস্ট পাবেন। তো ব্যাংকে 1 মাসের জন্য কিন্তু আপনার কাছে টাকা নিচ্ছি। তো এই যে মানি মার্কেটের পারপাসটা কি, যে শর্ট টাইমে তার লিকুইডিটি কাভারেজ দেওয়ার জন্য সে এটা ইস্যু করে থাকে। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটের পারপাসটা কি, আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের পারপাস হলো কি, আমার বাই সেল করা, কোথায় সহজেই হলো আমার কারেন্সি বাই সেল করা। আমি ইন্ডিয়াতে যাব, আমার আমার রুপি দরকার, সো আমি যদি মার্কেটে যাব, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে, ওখান থেকে রুপি কিনবো। সো এই পারপাসটা সার্ভ করা আমার আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের কাছে। ক্লিয়ার? এবার আসি হলো পার্টিসিপেন্ট কারা, তাহলে মানি মার্কেটে পার্টিসিপেন্ট কারা, এখানে আমার 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 ব্যাংক, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বডি হলো পার্টিসিপেন্ট, আমরা অলরেডি দেখছি। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটে পার্টিসিপেন্ট কারা, ওইখানেও কিন্তু ব্যাংক জড়িত, কারণ এলসি ওপেন করতেছে, আমার আমার ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট দেওয়ার জন্য তো আমার কারেন্সি লাগবে, তাই না। সো আমার ব্যাংক, কর্পোরেশন, ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট সবাই জড়িত এখানে। সো এটা এই যে পার্টিসিপেন্ট গুলা মিল আছে দুইটার ভিতরে। সো রেগুলেশন কি, আমার হাইলি রেগুলেটেড, মানি মার্কেট হাইলি রেগুলেটেড। আপনি দেখেন, আপনি এফডি ইস্যু করতেছেন, আপনি একজন ব্যাংক, আপনার কিন্তু অনেক রেগুলেশন ফলো করে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং এ থেকে আপনাকে এফডি ইস্যু করা লাগতেছে, আপনার এসিআর এসএলআই মেনটেন করা লাগতেছে, এটা করা লাগতেছে, ওইটা করা লাগতেছে। বাট ফরেন এক্সচেঞ্জ মার্কেট কিন্তু অত রেগুলেটেড না। রেগুলেশন আছে, বাংলাদেশ ব্যাংক মনিটর করে কেউ আপনার ফরেন এক্সচেঞ্জে সমস্যা করতেছে কিনা, বাট অত রেগুলেটেড না। আপনি কিন্তু মানি এক্সচেঞ্জে যেতে পারেন, মানি এক্সচেঞ্জ থেকে টাকা নিতে পারেন। আপনার বন্ধু ইন্ডিয়া থেকে মানে ঘুরে চলে আসছে, ওর কাছে কিছু ডলার রয়ে গেছে, সো এগুলো আপনি কিনে নিতে পারেন। সো মানি মার্কেট, আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা অত রেগুলেটেড না। সো ডিফারেন্সটা খুবই সহজ ছিল, আমরা খুব সুন্দরভাবে পড়ছি। সো আমরা পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। সো ডেফিনেশন আমরা অলরেডি জানি, ডেফিনেশন আমরা অলরেডি পড়ে ফেলছি। ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন এক্সচেঞ্জ রেট। এই যে আমি বলছি ফরেন এক্সচেঞ্জ মার্কেট যেখানে কারেন্সি বাই সেল হয়, সো কারেন্সি গুলোর প্রাইস কেমন হবে, কারেন্সি গুলোর প্রাইস কেমন হবে, এটা এই জিনিসটা আপনার ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এই পড়াটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি দেখেন, আজকে ডলারের রেট 115 টাকায় চলে গেছে, আমরা সবাই জানি, তাই না। সো ডলারের রেট তো 86 টাকায় ছিল, তো 86 থেকে লং টাইম আমার 86 টাকা ছিল, 86 থেকে 115 টাকায় কেন গেল, এটার রিজনটা কি। সো এটা আমরা এখানে শিখবো, যে আমার রেটের যে রেটটা কেন ফ্লাকচুয়েট করে, কেন চেঞ্জ হয়। সো এটা কেন হয়, ইন্টারেস্ট রেটের উপর বেস করে। আমার কোনো দেশের যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে, ওই দেশে সবাই, আপনি এইভাবে মনে রাখেন, কোনো দেশে যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে, ওই দেশে মানুষ সবাই ডিপোজিট রাখতে চায়, যেহেতু গ্লোবালাইজেশনের যুগে, আমার গ্লোবালাইজেশনের যুগে কোনো বাউন্ডারি নাই, যে কোনো দেশে এফডিআর করতে পারে। সো কোনো দেশে যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে, ওই দেশের সবাই এফডিআর করতে চায়, যার কারণে কি হয়, যে ওই দেশের কারেন্সি এপ্রিসিয়েট করে। সো এবার এটা এটা আপনার মাথায় কেন ঢুকতেছে না, ইন্টারেস্ট রেট বেশি হলে কেন কারেন্সি এপ্রিসিয়েট করে। কারণ বাংলাদেশে ইন্টারেস্ট রেট যদি আপনি 20% দেন, বাইরের কান্ট্রি কেউ এসে এখানে এফডিআর করবে না, এই কারণে আপনার মাথায় ঢুকতেছে না। বাট আপনি ইউরোপের কথা বলেন, আমেরিকার কথা বলেন, ওগুলো তো খুব ট্রান্সপারেন্ট কান্ট্রি, তাই না, এবং পাশাপাশি বর্ডারের বাউন্ডারিও খুব কম। আপনি কানাডা থেকে যে কোনো সময় আপনি ইউএসএ তে এন্ট্রি দিতে পারতেছেন, অ্যাকাউন্ট খুলতে পারতেছেন ডিজিটালি। সো ওই ইকোনমিতে কি হয়, ধরেন কানাডায় বসে সে ইউএসএ এফডিআর করতেছে, ইউএসএ শেয়ারে ইনভেস্ট করতেছে, আর এগুলো তো ঘরে বসে করতে পারে ডিজিটালি, হ্যাঁ, ডেভেলপ কান্ট্রি তো। সো এই কারণে কিন্তু ইন্টারেস্ট রেট, আমি যেটা বলছিলাম, যে প্রথমে যে আমার কিভাবে আমার এক্সচেঞ্জ রেট, আমার ডলারের ভ্যালু অথবা আমার কারেন্সির ভ্যালুর উপর ইন্টারেস্ট রেটের ইফেক্টটা কি, আমার কোনো দেশের ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, ওই দেশের এফডিআর রেট যদি বেশি হয়, সবাই ওইখানে আপনার এফডিআর করতে চায়। তো সবাই যখন এফডিআর করতে চাবে, ধরেন ইউএস এর ইন্টারেস্ট রেট বাড়ায়, আমরা সবাই জানি ফেড হলো ইউএস এর আমেরিকার ইন্টারেস্ট রেট দিনে দিনে বাড়াচ্ছে। সো বাড়ানোর কারণে কিন্তু ডলার পুরো ওয়ার্ল্ডে কিন্তু স্ট্রং হচ্ছে, মানে ডলার স্ট্রং হচ্ছে। সো ডলার স্ট্রং হচ্ছে কেন,
সে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, বেশি ইন্টারেস্ট দিচ্ছে, সো এফডিআর এর রেট বেশি পাচ্ছে, সবাই ওইখানে গিয়ে ডিপোজিট রাখতেছে। কানাডার মানুষ, আশেপাশে সব দেশের মানুষ ওইখানে ডিপোজিট রাখতেছে। ডিপোজিট রাখতেছে কিসে রাখতেছে? ডলারে রাখতেছে। ডলার বেশি ডিমান্ড করতেছে, ডলার বেশি ডিমান্ড করার কারণে ডলার এপ্রিসিয়েট করতেছে, ডলার এপ্রিসিয়েট করতেছে। সো ইন্টারেস্টিং বিষয় হলো সব যখন ফেড হলো ইন্টারেস্ট বাড়াইছে, ডলার এপ্রিসিয়েট করতেছে, তখন বাংলাদেশে 9-6 ধরে রাখছিল। অনেক পরে এসে 9-6 ছাড়ছে, যখন পারে নাই, রিজার্ভ যখন শূন্য হয়ে যাইতেছিল, আপনার 42 বিলিয়ন থেকে 32 বিলিয়নে আসছে, 32 থেকে 26 বিলিয়নে আসছে, তখন বুঝছে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আইএমএফ এর কাছে গেছে যে আইএমএফ আমাকে শর্ট টাইম লোন দাও। তো আইএমএফ বলছে তুমি তাহলে ইন্টারেস্ট ছেড়ে দাও, 9-6 ছেড়ে দাও, তখন কিন্তু ছাড়ছে, এরা কিন্তু ছাড়ে নাই। একটা মানে এটা কি বলে, এই ডিজিটাল যুগে মানে আমরা মডার্ন যুগে কিন্তু আমরা আসলে মডার্ন হইতে পারি নাই। সো এটা কিন্তু একটা জিনিস যে আমার ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে আমার আমার কারেন্সির একটা ভ্যালুর ইম্প্যাক্ট আছে। ইকোনমিক ইন্ডিকেটর, আমার 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 যদি আমার দেখেন, আপনার আপনার কোনো দেশ যদি ভালো করে, আমি সহজ করে জিনিসটা সহজ করে বলি, হ্যাঁ, ইকোনমিক ইন্ডিকেটর কোনো দেশ ভালো করতেছে, ওইটার মেজারমেন্টটা কি? আমরা সহজে জানি জিডিপি, তাই না? যে দেশের জিডিপি গ্রোথ বেশি সে দেশ ভালো করতেছে। তো আমার কোনো দেশের যদি জিডিপি গ্রোথ বেশি হয়, ওই দেশের কারেন্সি এপ্রিসিয়েট করবে, কারেন্সি এপ্রিসিয়েট করবে। 3 নম্বর হলো পলিটিক্যাল স্টেবিলিটি, আমার যদি পলিটিক্যালি স্টেবল হয় তখন আমার ওই দেশের কারেন্সি এপ্রিসিয়েট করে, আবার যদি ইনস্টেবল হয় ডেপ্রিসিয়েট করে। আমরা শ্রীলঙ্কার কথা জানি, আমরা মায়ানমারের কথা জানি, আমরা পাকিস্তানের কথা জানি, পাকিস্তানের জঙ্গি হামলা হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, হ্যাঁ। সো এই কারণে কিন্তু পাকিস্তানের কারেন্সি দিনে দিনে ডেপ্রিসিয়েট করতেছে, আমার পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকার কারণে। আর উল্টাটা হয়তো যদি স্টেবল থাকতো তাহলে কিন্তু এপ্রিসিয়েট করতো, এপ্রিসিয়েট করতো। 4 নম্বর হলো মার্কেট সেন্টিমেন্ট, আমার মার্কেট যদি মনে হয় যে ডলার রেট বাড়বে, তখন কিন্তু মানুষ আরো বেশি ডলার হোল্ড করে, তখন কিন্তু ডলারটা আরো আরো আপ হয় আর কি। আপনি আপনি দেখবেন যে আমার ডলারটা যখন 86 থেকে 99-তে গেল, তখন সবাই বুঝতেছিল এটা 120-এ চলে যাবে। এই কারণে কি, সেন্টিমেন্টের কারণে কিন্তু বেড়ে গেছে। 5 নম্বর হলো ট্রেড ব্যালেন্স, আমার যদি নেগেটিভ ট্রেড ব্যালেন্স থাকে, আমি যদি বেশি ইম্পোর্ট করি এবং কম যদি এক্সপোর্ট করি, তাহলে আমার কারেন্সি ডেপ্রিসিয়েট করে। আমি বাংলাদেশ দিয়ে এক্সাম্পল দিই, আপনার যদি আমি দুই সাইড বুঝাইতে চাই আপনি পেস লাগাই ফেলবেন। আমি ট্রেড ব্যালেন্সের ক্ষেত্রে শুধু বাংলাদেশের এক্সাম্পল দেখেন, আমি বেশি ইম্পোর্ট করতেছি, কম এক্সপোর্ট করতেছি, আমার নেগেটিভ ট্রেড অফ ব্যালেন্স। সো নেগেটিভ ট্রেড ব্যালেন্সের কারণে আমার কি হচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে, আমার টাকার ভ্যালু কমে যাচ্ছে, একটু মনে রাখলেই হবে। তো এই ছিল আমার 5টা রিজন। তো আমি 5টা রিজন আমি আশা করি খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি, কারণ জিনিসগুলো আমি খুব স্ট্রংলি জানি। সো আপনি আশা করি আপনিও এগুলো মনে রাখবেন, খুব সুন্দরভাবে মনে রাখবেন, পেঁচাবেন না কখনো, জটিল ভাবে চিন্তা করবেন না। আমরা চলে যাচ্ছি ডেফিনিশন অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। আমার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট আমার নাম থেকে বোঝা যাচ্ছে, আমি কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা কোনো ব্যাংকের আমি কি করব, আমার অ্যাসেট গুলা এবং লাইবিলিটি গুলা ম্যানেজ আমি যেভাবে করে থাকি, ওইটাই হলো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। তাহলে আমি কি লাইবিলিটি কিভাবে ম্যানেজ করি, আমি আমি কি করি, ডিউরেশন দেখি। আমার অ্যাসেট যদি আমি, আমার অ্যাসেট কোনগুলো, আমি যে লোনগুলো দিচ্ছি মানুষকে, তো অ্যাসেটের যদি আমি যদি ধরেন লোন দিব 2 বছরের জন্য, আর আমি ডিপোজিট নিচ্ছি হলো 1 বছরের জন্য, সো ইটস ওকে, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি লোন দিই 10 বছরের জন্য, 20 বছরের জন্য, এবং আমি যদি ডিপোজিট নেই 6 মাসের মেয়াদি, তাহলে ইমব্যালেন্স হয়ে যায়, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট হইলো না, কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তো এই যে আমি আমি যে ডিউরেশন ম্যানেজমেন্ট করতেছি, টাইম ম্যানেজমেন্ট করতেছি, আমার অ্যাসেটের সাথে মিল রেখে আমি লায়াবিলিটি ম্যানেজ করতেছি, ওইটাই কিন্তু আমার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের কাজ, ওইটাই আমার অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ। গোলটা কি? গোল হলো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন মিট আপ করা, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন মিট আপ করা। আমাকে একটা জিনিস বলেন তো, একটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল অব্লিগেশন কি? ফাইন্যান্সিয়াল অব্লিগেশন হলো ডিপোজিটর যদি আপনার কাছে এসে টাকা চায়, আপনি দিতে বাধ্য থাকবেন। সো এটা হলো অব্লিগেশন। আর এটা মিট আপ করার জন্য আপনাকে কি করতে হয়, আপনার অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে হয়। এটা ইম্পর্টেন্স কেন, আমরা অলরেডি ইম্পর্টেন্স শিখে ফেলছি। আমার রিস্ক মিটিগেশনের জন্য ইম্পর্টেন্স, আমরা প্রফিটেবিলিটির জন্য ইম্পর্টেন্স, প্রফিটেবিলিটির সাথে কিন্তু আমার রেপুটেশনের যে রিলেশন আছে, তাই না? আমার রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য ইম্পর্টেন্ট, আমার বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে তুমি সিআরএসএল মেনটেন করা লাগবে, এটা করা লাগবে, ওইটা করা লাগবে। আমার 4 নম্বর বলছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য ইম্পর্টেন্ট। আমি যদি স্ট্র্যাটেজিক প্ল্যান করতে যান, আপনি যদি লং টাইম একটা গোল অ্যাচিভ করতে যান, আপনি বেস্ট সার্ভিস দিবেন ইন্ডাস্ট্রিতে, আর আপনি যদি অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই ব্যাংকটা ওই সার্ভিসে যেতে পারবে না, হ্যাঁ। 4 নম্বর হলো স্ট্র্যাটেজিক, সরি যেটা বললাম স্ট্র্যাটেজিক প্ল্যানিং। 5 নম্বর হলো কম্পিটিটিভ বেস, আপনি কম্পিটিশনে টিকে থাকার জন্য, আপনি যদি একবার পেপারে চলে আসে যে আপনি অ্যাসেট লায়াবিলিটি ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছেন না, হ্যাঁ, আপনি লিকুইডিটি ঠিকভাবে ম্যানেজ করতে পারতেছেন না, বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স ঠিকভাবে করতেছেন না, তখন কিন্তু ব্যাংকের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনি কম্পিটিশনে পিছনে পড়ে যাবেন, আপনার কাছে কেউ ডিপোজিট রাখবে না, আপনি কম্পিটিশনে পিছনে পড়ে যাবেন। ঠিক আছে?
তারপর হলো আপনার আমরা তারপর চলে যাচ্ছি মেজর অবজেক্টিভ অফ ম্যাক্রো ইকোনমিক্স। আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর অবজেক্টিভ গুলো কি কি? আমার ম্যাক্রো ইকোনমিক্স এর অবজেক্টিভ হলো গভর্নমেন্টের উদ্দেশ্য, যেটা আপনি অন্যভাবে বলতে পারি একটা ম্যাক্রো ইকোনমিকে স্টেবল করা, একটা দেশকে সামনে নিয়ে যাওয়া, জিডিপি গ্রোথ বাড়ানো, এগুলো গভর্নমেন্টের কাজ। তো ম্যাক্রো ইকোনমিক্স এর উদ্দেশ্যটা কি? ইকোনমিক গ্রোথ এনশিওর করা, জিডিপি গ্রোথ এনশিওর করা, যেটা গভর্নমেন্ট করে থাকে। 2 নম্বর হলো ফুল এমপ্লয়মেন্ট। আমার এমপ্লয়মেন্ট জেনারেট করা হলো গভর্নমেন্টের কাজ, এটা ম্যাক্রো ইকোনমিকের উদ্দেশ্য। ম্যাক্রো ইকোনমিক ডিসকাশনও বলতে পারে, যে আমার নিচের কোনগুলা ম্যাক্রো ইকোনমিকের ডিসকাশনের পার্ট, কোনগুলা জিনিসগুলো ম্যাক্রো ইকোনমিতে আলোচনা করা হয়, আপনার ওইভাবে কোশ্চেন আসতে পারে। 3 নম্বর হলো প্রাইস স্টেবিলিটি, একটা ইকোনমির আপনার ইনফ্লেশন কন্ট্রোল করাও আমার কি ম্যাক্রো ইকোনমিকের একটা অবজেক্টিভ। আমার ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক রাখা, হ্যাঁ, আমার ইনকাম রিডিস্ট্রিবিউশন করা, আমার যারা বড় লোক হচ্ছে ওরা যে বড় লোক হবে, যারা গরিব হচ্ছে তারা কিন্তু অনেক গরিব হয়ে যাবে, এটাকে প্রোটেক্ট করাও আমার ম্যাক্রো ইকোনমিকের কাজ। যার কারণে কিন্তু প্রগ্রেসিভ আমার ট্যাক্স চার্জ করা হয়। আপনি দেখেন, আপনার ইনকাম 5%, আপনার একটা লেভেল মতো থাকলে 5% আপনাকে ট্যাক্স দেওয়া লাগতেছে, তারপর 10%, তারপর 15%, 20%, 25%। আপনার ইনকাম যত বেশি হচ্ছে তত ট্যাক্স বেশি ইম্পোজ করতেছে। তার মানে কি? আপনার ইনকামটা কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে, আপনার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাট বানাচ্ছে, বয়স্কদের ভাতা দিচ্ছে। সো এই যে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন, ইনকাম ডিস্ট্রিবিউশন। এখন বলবেন যে ট্যাক্স দেয় না মানুষ, দেয় না, ওটা ডিফারেন্ট ইস্যু, বাট আইন কিন্তু বলতেছে আমি ইনকাম ডিস্ট্রিবিউট করতেছি। কেন ইনকাম ডিস্ট্রিবিউট করতেছি? আমার ইকুয়ালিটি এনশিওর করার জন্য, আমার ইকুয়াল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্য। এখন আমরা একটা সিম্পল একটা ম্যাথ শিখবো। আমরা সবাই জানি, আমরা সবাই পড়ি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হ্যাঁ, বা ইনফ্লেশন ক্যালকুলেট করা, হ্যাঁ। সো ইনফ্লেশন ক্যালকুলেট করা, আমরা সবাই ইনফ্লেশন বলি, আমরা এই টার্মের সাথে সবাই পরিচিত। বাট আমরা জানি, অনেকেই জানি না আমরা, যে আসলে ইনফ্লেশনটা আসলে জিনিসটা কি, কিভাবে ক্যালকুলেট করে, এটার মেইন জিনিসটা কি। সো এখানে আমরা এই স্লাইডে আমরা এই জিনিসটা শিখবো। এটা কিন্তু খুব খুব রিয়েল লাইফ আপনার ভালো লাগবে, যে হ্যাঁ আপনি জানেন কিভাবে ইনফ্লেশন ক্যালকুলেট করে। তো ইনফ্লেশন ক্যালকুলেট করার ফর্মুলাটা হলো আমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন লেটার ইয়ার, আর মাইনাস করবো এটার থেকে আমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন আর্লিয়ার ইয়ার, ডিভাইড বাই করবো কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন আর্লিয়ার ইয়ার ইনটু 100। এখন আমি একটা জিনিস বলে রাখি, আমি কনজিউমার, আমি তো এখান থেকে কিছু বুঝতেছি না, আর্লিয়ার ইয়ার কোনটা, লেটার ইয়ার কোনটা, হ্যাঁ। সো এখানে সহজ কথা আমি খুব সহজ করে বলে দিই। এটা হলো আপনি ধরেন এই বছর ধরেন ইনফ্লেশন হলো, আমার এই বছরে একটা পেঁয়াজের দাম হলো, পেঁয়াজের কেজি হলো 110 টাকা, যেটা আগের বছরে ছিল 100 টাকা। সো আমার 10 টাকা বাড়ছে। সো এই 10টা আমি আমি আগের বছর দিয়ে ভাগ দিব, 100 দিয়ে ভাগ দিব, 10% বাড়ছে, পেঁয়াজের দাম 10% বাড়ছে। তো এই যে ফর্মুলাটা, এটাই কিন্তু আমার ইনফ্লেশন, ঠিক আছে। আমার গত বছর পেঁয়াজের দাম ছিল 100 টাকা, এই বছর 10 টাকা, মানে 10% বাড়ছে। সো এটা হলো আমার ইনফ্লেশন। সো এই ফর্মুলাতে এই কথাটাই বলা হয়েছে, এটাই আমরা এখানে দেখবো। আমরা যদি আরেকটু ডিটেলে দেখি, হ্যাঁ, আমরা যদি একটু কেউ দেখি। সো আমার এই ছিল ফর্মুলা। সো আমার ফর্মুলা দিয়ে বুঝতেছি না অনেকেই, আমরা একটু রিয়েল লাইফে চলে যাই। আমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2020 সালে ছিল আমার 300 টাকা, হ্যাঁ। কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমার 2021 সালে হলো 315 টাকা। সো আমার 315 থেকে যদি আমি 300 টাকা বাদ দেই, এবং বেজিয়া তো 300, তাই না? সবসময় কিন্তু আমি রেট যখন বের করি, আমি শুরুর বছরটা আমি নিচে দিই। এটা একটা কনসেপচুয়ালি মনে রাখেন। আমি যখন রেট বের করি, আমার প্রথম বছরটা নিচে দিই, সো 300টা নিচে যাবে। সো ডিফারেন্স দিয়ে যদি আমি ভাগ করি, ইনফ্লেশন রেট পাচ্ছি 5%। সো এটা হলো আমার 5% ইনফ্লেশন রেট। সো আপনি এটা ম্যাথ আকারেও আসতে পারে, আপনার কোশ্চেন আকারেও আসতে পারে, আপনি যেভাবে আসুক না কেন, আপনি কিন্তু এই কিউ কে এটা দেখাবেন, ফর্মুলা দিবেন, ফর্মুলা দিয়ে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করবেন যে এইভাবে ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়। এটাই হলো আমার কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার আসি ব্যালেন্স অফ পেমেন্ট। এই পড়াটা খুব মজা। আমরা ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট। এখন ব্যালেন্স অফ পেমেন্টটা কি, ব্যালেন্স অফ ট্রেড কি, এই জিনিসটা কিন্তু আমার জানতে হবে, ঠিক আছে। ব্যালেন্স অফ পেমেন্ট আপনি সহজে মনে রাখেন বাংলাদেশের সাথে, আমার বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে আমার বাংলাদেশের সাথে পুরো ওয়ার্ল্ডের যে লেনদেনগুলো হচ্ছে পুরো বছরে, ঠিক আছে। আমি বাংলাদেশ টাকা, আমি ডলার পাচ্ছি, আমার রেমিটেন্স আসতেছে, যারা সৌদি আরবে কাজ করতেছে ওরা আমাকে টাকা দিচ্ছে, আমি গার্মেন্টস এক্সপোর্ট করতেছি, ওইখান থেকে ডলার আসতেছে। আমি পুরো বছরে যত ফরেন কারেন্সি পাইছি এবং আমি ইম্পোর্ট করার জন্য যত ফরেন কারেন্সি দিচ্ছি, দুইটার যে ডিফারেন্সটা, শুধু ইম্পোর্ট এক্সপোর্ট না, মানে সার্ভিসের জন্য হোক, লোন নিয়েছিলাম আমি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, লোনের রিপেমেন্ট হয়েছে, ঠিক আছে। আমার আমার ইউনিলিভার আমার দেশে ইনভেস্ট করছে, এখানে আমার ডিভিডেন্ড দিচ্ছে, এখান থেকে ডিভিডেন্ডের টাকা নিয়ে গেছে ডলার হিসেবে। সো আমি যত ডলার বা ফরেন কারেন্সি পাইছি এবং যত ফরেন কারেন্সি দিচ্ছি পুরা সারা বছরে, পুরার যে ব্যালেন্সটা, ওইটা হলো ব্যালেন্স অফ পেমেন্ট। সো এই কথাটা এখানে বলা হয়েছে, দেখেন, কম্প্রিহেনসিভ রেকর্ড অফ কান্ট্রি এক্সটার্নাল ইকোনমিক ট্রানজেকশন। এটা দুই ভাগে ভাগ করা হয়েছে ব্যালেন্স অফ পেমেন্টকে। আমি কারেন্ট অ্যাকাউন্ট একটা, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা। আমার কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স আমার মিলেই হইলো ব্যালেন্স অফ পেমেন্ট। সো কারেন্ট অ্যাকাউন্টে কোনগুলো যাবে,
আমার 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 এক্সপোর্ট ইম্পোর্টের যে আমি আমার কারেন্ট অ্যাকাউন্টে যাবে হলো আমার কি, যে আমার ট্রেড ব্যালেন্সটা আমার এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্সটা এটা কারেন্ট অ্যাকাউন্টে যাবে। আমার ইনকাম যাবে, আমার যদি কোনো বাইরের কান্ট্রিতে আমার যদি ইনভেস্টমেন্ট থাকে, হ্যাঁ আমরা সবাই জানি অনেকে দুবাইতে হোটেল কিনছে, তো হোটেল থেকে যে আমার ইনকাম আসবে, ওই ইনকাম গুলো আমার কারেন্ট অ্যাকাউন্টে যাবে। অথবা ইউনিলিভার বাংলাদেশ থেকে যে ইনকাম করে আমার টাকাগুলো নিয়ে যাচ্ছে, এটা কারেন্ট অ্যাকাউন্টে আসবে। এবং কারেন্ট ট্রান্সফার অন্যান্য ট্রান্সফার গুলো কারেন্ট অ্যাকাউন্টে আসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনগুলো আসবে? ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। আমার ইউনিলিভার যদি বাংলাদেশে নতুন করে ইনভেস্ট করে, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। আমার যে দুবাইতে বাড়ি আছে, ওই দুবাইয়ের বাড়ি বিক্রি করে যদি আমি কি করি, বাংলাদেশে নিয়ে আসি, ওইটা ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, বড় অ্যামাউন্টের যে ট্রানজেকশন গুলো। সো এই দুইটা মিলিয়ে হলো আমার আমার এই ব্যালেন্স অফ পেমেন্ট। টাইপ অফ গভর্নমেন্ট ট্রানজেকশন রেভিনিউ, গভর্নমেন্ট আসলে কোন কোন সোর্স থেকে ইনকাম করে থাকে ওইটা আমরা এখানে শিখবো। আমি আবারও বলতেছি, গভর্নমেন্ট কোন কোন সোর্স থেকে ইনকাম করে থাকে এটা আমরা এখানে শিখবো। সে ট্যাক্স ইম্পোজ করে ইনকাম করে থাকে। প্রথম হলো ট্যাক্স ইম্পোজ করে ইনকাম করে থাকে, তারপর হলো নন ট্যাক্স রেভিনিউ আছে ওর, আপনার কাছে ব্যাট নিচ্ছে, এটা আমার নন ট্যাক্স রেভিনিউ, এখান থেকে ইনকাম করতেছে। ঠিক আছে, আপনি ধরেন আপনি জমি রেজিস্ট্রি করতে যাচ্ছেন, ওইখানে কিন্তু আপনার কাছে কি করছে, পে অর্ডার করা লাগতেছে রেজিস্ট্রির জন্য, ওইখান থেকে ফি নিচ্ছে। তো এই যে সবগুলো নিচ্ছে, এগুলো হলো আমার নন ট্যাক্স রেভিনিউ, এখান থেকে সে ইনকাম করে। 3 নম্বর হলো বোরিং, আপনার কাছে ট্রেজারি বিল বিক্রি করতেছে, ট্রেজারি বন্ড বিক্রি করতেছে। সো এখান থেকে সে কি করতেছে, রেভিনিউ জেনারেট করতেছে। সো এক্সপেন্ডিচার গুলো কি কি গভর্নমেন্টের? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, গভর্নমেন্ট আপনার পদ্মা সেতু বানাচ্ছে, মেট্রো রেল বানাচ্ছে, রাস্তাঘাট তৈরি করতেছে, এগুলো হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এগুলো হলো এক্সপেন্স গভর্নমেন্টের জন্য। আমরা একটু আগে আমরা ইনকাম শিখছিলাম, সে ট্যাক্স থেকে ইনকাম করে, নন ট্যাক্স রেভিনিউ থেকে ইনকাম করে। আর যদি দুইটা থেকে কভার করতে না পারে, সে বড় করে থাকে। ঠিক আছে, সো আমি রেভিনিউ শিখছি, এবার এক্সপেন্স শিখবো। এক্সপেন্স গুলো কি? সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে থাকে, রাস্তাঘাট বানায়। যদি আমরা কারেন্ট এক্সপেন্ডিচার করে থাকে, সে কি করে, আমরা এমপ্লয়ি স্যালারি দিচ্ছে, হ্যাঁ, তারপর পেনশন টাকা দিচ্ছে, অপারেটিং কস্ট ইনকাম করতেছে। ধরেন আপনার গভর্নমেন্টের অফিসারের, ভূমি অফিসের যে চেয়ার টেবিল কিনা লাগতেছে, এগুলো হলো কারেন্ট এক্সপেন্ডিচারে যাবে। সরি, চেয়ার টেবিল না, বিদ্যুৎ বিল দেওয়া লাগতেছে, এটা কারেন্ট এক্সপেন্ডিচারে যাবে। 3 নম্বর হলো ট্রান্সফার পেমেন্ট, যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, এগুলো হলো আমার এক্সপেন্ডিচার তার জন্য। কন্টিনজেন্ট লায়াবিলিটি, হ্যাঁ, সো আমার কন্টিনজেন্ট লায়াবিলিটি, যে ফিউচারে কোনো লায়াবিলিটি অ্যারাইজ হইতে পারে, ওইগুলো আমার কি যাচ্ছে, আমার এক্সপেন্ডিচারে যাচ্ছে। সো এগুলো হলো আমার গভর্নমেন্টের আমার ইনকাম এবং এক্সপেন্ডিচার। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমরা খুব সুন্দরভাবে শেষ করছি। সো আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। সো আমরা কিন্তু পড়াগুলা কিন্তু খুব একটু কনসেপচুয়াল, আর একটু যদি আপনি কনসেপ্টটা ধরতে পারেন, আমার সাথে তাল মিলাইতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। আপনার মনে হবে, ফিল করবেন, আপনি আপনি বিশ্বাস করেন যে আপনি অনেক কিছু জানতেছেন, আপনি আগেও জানতেন, তারপর আপনার রিভিশন হয়ে গেল আর কি।